এই প্রশিক্ষণটা কেন জনবহুল এলাকাতে করতে হলো এবং এটা অন্য জায়গায় যদি করা হতো তাহলে অবশ্যই এটা এড়ানো যেত। আমরা জানিও অনেক যুগ যুগ ধরে এখানে প্রশিক্ষণ করা হচ্ছে, এটা ঠিক, কিন্তু এই জিনিসটা এত বছর ধরে, এত যুগ ধরে এটার প্রতি কেউ দৃষ্টি দেয়নি এবং এটাকে এড়ানোর কোনো চেষ্টাও করেনি। সেই জন্য আমি বলছি এটা মর্মান্তিক, হৃদয় বিদারক, কিন্তু এটাকে এড়ানো সম্ভব ছিল। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটিকে আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন? জি, এক কথায় বলতে গেলে আসলে এই ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক, হৃদয় বিদারক, অগ্রহণযোগ্য এবং এটাকে এড়ানো সম্ভব ছিল। এটা কেন হৃদয় বিদারক এবং কেন মর্মান্তিক, সেটা হলো এই দুর্ঘটনায় শুধুমাত্র পাইলট নিহত হয়েছে তা না, পাইলটের বাহিরেও এখানে আমাদের কোমলমতি অনেক শিশু, স্কুলের ছাত্ররা নিহত হয়েছে, আহত হয়েছে। এবং আপনারা জানেন যে কোনো ফুল যখন সম্পূর্ণ প্রস্ফুটিত হয় তারপরে এটা যখন একটা সময় পরে আস্তে আস্তে সতেজতা হারিয়ে ফেলে, সেটা যদি নষ্ট হয়ে যায় আমাদের তেমন কষ্ট লাগে না। কিন্তু এই যে বাচ্চাগুলো গতকালকে যারা নিহত হলো বা আগুনে পোড়া গেল, যারা অসুস্থ হলো, এরা তাদের জীবনে তারা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে। তারা তাদের জীবনটাই উপভোগ করতে পারে নাই বা জীবনে কোনো কিছু দিতেই পারে নাই। আমরা তাদের থেকে কোনো কিছু পাইনি বা তারা কিছু দিতে পারেনি। তো এটা খুবই মর্মান্তিক এবং এই ধরনের মৃত্যু অগ্রহণযোগ্য, কোনোভাবেই এটাকে মেনে নেওয়া যায় না। আর আমি কেন বলেছি এটা এড়ানো সম্ভব ছিল, কারণ হলো ঘটনাটা যেখানে ঘটেছে, যে কারণে ঘটেছে, এটা অবশ্যই এড়ানো যেত। কারণ এরকম একটা জনবহুল জায়গায় এ ধরনের প্রশিক্ষণ পরিচালনা করা হবে এবং প্রশিক্ষণের সময় আপনি জানেন যে নর্মাল সময়ের চেয়ে প্রশিক্ষণের সময় বিমান চালনা অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং যে কোনো অ্যাক্সিডেন্ট প্রশিক্ষণের সময় বেশি হতে পারে। জি, এতে কোনো সন্দেহ নেই। এই প্রশিক্ষণটা কেন জনবহুল এলাকাতে করতে হলো এবং এটা অন্য জায়গায় যদি করা হতো তাহলে অবশ্যই এটা এড়ানো যেত। আমরা জানিও অনেক যুগ যুগ ধরে এখানে প্রশিক্ষণ করা হচ্ছে, এটা ঠিক, কিন্তু এই জিনিসটা এত বছর ধরে, এত যুগ ধরে এটার প্রতি কেউ দৃষ্টি দেয়নি এবং এটাকে এড়ানোর কোনো চেষ্টাও করেনি। সেই জন্য আমি বলছি এটা মর্মান্তিক, হৃদয় বিদারক, কিন্তু এটাকে এড়ানো সম্ভব ছিল। এটা কি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এটা অন্য কোনো কারণ আছে কিনা তা এই মুহূর্তে বলা যাবে না এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা দুর্ঘটনাই। একটা বিষয় সন্দেহের উদ্রেক করে, গতকালকে আইএসপিআর পক্ষ থেকে বা বিভিন্ন নিউজ মিডিয়া থেকে যান্ত্রিক ত্রুটির একটা কারণ বলা হচ্ছে। তো এই যান্ত্রিক ত্রুটিটা কি ছিল, যদি যান্ত্রিক ত্রুটি তারা কনফার্মই হয় যে এটা যান্ত্রিক ত্রুটি, তাহলে তো তারা জানে যে কী ধরনের যান্ত্রিক ত্রুটি হয়েছে। তো এটা জানার পরেই তো তারা নিশ্চয়ই ঘোষণা দিয়েছে এটা যান্ত্রিক ত্রুটি। এবং যান্ত্রিক ত্রুটি যদি হয়ে থাকে তাহলে কী ধরনের যান্ত্রিক ত্রুটি, এটা তারা যেই সময়ের ব্যবধানে এই সংবাদটা তারা প্রচার করলো, তাহলে ডেফিনেটলি তারা এয়ারক্রাফটের অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশনের পরে যে তথ্য, সেই তথ্য বা ইনভেস্টিগেশনের ফলাফলের উপর ভিত্তি করে তারা দেয়নি। তারা দিয়েছে ডেফিনেটলি পাইলট অ্যাক্সিডেন্টের পূর্বে কন্ট্রোল টাওয়ারের সাথে যে যোগাযোগ ছিল, সেই যোগাযোগে কোনো ইনফরমেশনের ভিত্তিতে দিয়েছে। যদি পাইলট সেই ধরনের কোনো ইনফরমেশন দিয়ে থাকে এবং সেটার উপর ভিত্তি করে যদি বলা হয়ে থাকে যেটা যান্ত্রিক ত্রুটি ছিল, তাহলে সেটা পরবর্তীতে ইনভেস্টিগেশনের মাধ্যমে রিকনফার্ম করা যেতে পারে। কিন্তু এটার বাহিরে যদি এই পাইলটের কনভারসেশন ছাড়া অন্য কোনো সূত্র থেকে যদি বলা হয় বা ঘোষণা দেওয়া হয় এটা যান্ত্রিক ত্রুটি, তাহলে সেখানে একটা সন্দেহের অবকাশ থেকে যায়। কারণ যান্ত্রিক ত্রুটি আসলে ছিল কিনা, কী ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল, সেটা এই অল্প সময়ের মধ্যে বের করতে পারার কোনো কারণ নেই এবং এটা সম্ভব না। কাজেই যদি কেউ সেরকম ইনভেস্টিগেশনের পূর্বে যান্ত্রিক ত্রুটির উপর দিয়ে যদি এটাকে চালিয়ে দেয়, তার অর্থ হলো এখানে কোনো একটা অসৎ উদ্দেশ্য থাকতেও পারে।
তো আমি এখনই বলতে পারছি না অ্যাকচুয়ালি এটা যান্ত্রিক ত্রুটি ছিল না অন্য কোনো কিছু ছিল, কিন্তু আমি এখানে একটা বলতে চাই, যে কোনো অ্যাক্সিডেন্ট বা যে কোনো ঘটনার কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া যাবে না। সব সম্ভাবনাকে সামনে রেখেই তদন্ত করে সঠিকভাবে এটার কারণ উদ্ঘাটন করতে হবে, এবং কারণ উদ্ঘাটনের জন্য সঠিক মানসিকতা থাকতে হবে, সদিচ্ছা থাকতে হবে। এখন কারো যদি সদিচ্ছা না থাকে বা এটাকে এড়িয়ে যাওয়ার বা গোপন করার কোনো ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে আপনি কখনোই সত্যটা খুঁজে পাবেন না। অনেকে বলছেন F-7 মডেলের বিমানটি অনেক পুরানো, ত্রুটিপূর্ণ ছিল, যে কারণে বিধ্বস্ত হয়েছে। F-7 বিমানটা মডেল অনেক পুরানো, এটা সত্য, 1976 সালের মডেল। তার মানে এই না যে এটা 1976 সালেই তৈরি হয়েছে, এটা নাও হইতে পারে। তা আমার জানা মতে এই বিমানটি 2000 সালের দিকে এটা তৈরি, যদি এটা মডেল পুরানো। আর পুরানো হলেই যে এটা বিধ্বস্ত হবে, কারিগরি ত্রুটি হবে, পুরানো হলে অবশ্যই ত্রুটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু যে কোনো বিমান উড্ডয়নের পূর্বে এটার মেনটেনেন্স ঠিক আছে কিনা, সবগুলো কম্পোনেন্ট ইকুইপমেন্ট কাজ করে কিনা, এটা ইঞ্জিনিয়াররা যেমন চেক করে, পাইলটরা যে কোনো এয়ারক্রাফট স্টার্ট দেওয়ার পূর্ব থেকে এবং স্টার্ট দেওয়ার পরে বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম চেক আছে, এই চেকগুলো করেই তারপরে আকাশে যায়। তো এবং কোনো এয়ারক্রাফট যদি পুরানো হয়, কিন্তু প্রত্যেকটা এয়ারক্রাফটের মেজর যে কম্পোনেন্ট, প্রত্যেকটা কম্পোনেন্ট একটা লাইফ আছে, যে একটা ইঞ্জিন 5000 ঘন্টা পর্যন্ত চলতে পারবে, তারপরে এটাকে পুরো চেঞ্জ করতে হবে। অথবা একটা স্টার্টার জেনারেটর 1000 ঘন্টা এটাকে ব্যবহার করা যাবে, তারপর এটাকে পুরো চেঞ্জ করতে হবে। কাজে এই লাইফ যে কম্পোনেন্টগুলো আছে, এগুলা নির্দিষ্ট সময় পরে এগুলো কিন্তু পুরোপুরি পরিবর্তন করা হয়। তো সেই যেরকম পরিবর্তন যদি করা হয়ে থাকে, তাহলে পুরনো হওয়ার কারণে এটা মানে দুর্ঘটনায় পতিত হয়েছে, এটা পুরোপুরিভাবে বলা যাবে না যতক্ষণ পর্যন্ত অ্যাকচুয়াল মানে কি ঘটেছে এটা যদি ইনভেস্টিগেশন করে বের করে না হয়, এটা বলা সম্ভব না। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে বিমান বাহিনীতে ত্রুটিপূর্ণ বিমানের ছড়াছড়ি, কিন্তু নতুন বিমান কেনার কোনো উদ্যোগ নিচ্ছে না, কারণ কি? নতুন বিমান কেনার উদ্যোগ নিচ্ছে না নেওয়ার বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত হলো, আপনি জানেন বাংলাদেশের ফরেন ডিফেন্স পলিসি, এটা আমাদের দেশের সরকার যত না স্বতন্ত্রভাবে কন্ট্রোল করে, এটা বাহিরের দেশেরও একটা প্রভাব গত 53 বছর ধরেই ছিল। কাজে কোনো দেশ সামরিকভাবে সক্ষমতা অর্জনের পূর্বে সে যে ইকুইপমেন্টগুলো সে কিনবে, সেই কেনার ক্ষেত্রে দেখা যায় তার নিজের দেশের সিদ্ধান্তের পরিবর্তে যেই দেশ থেকে সেগুলা কিনবে ইকুইপমেন্ট, তারা বিক্রি করবে কিনা সেটার একটা সিদ্ধান্তের ব্যাপার থাকে। আবার আশেপাশে যারা ইন্টারেস্টেড দেশগুলো আছে, তাদের স্বার্থ এখানে জড়িত, তাদেরও একটা ইনফ্লুয়েন্স কাজ করে। তো এইসব কারণে দেখা যাচ্ছে যে মানে কোনো দেশের ইচ্ছা থাকা সত্ত্বেও কেনা সম্ভব হয় না। তারপরও আপনি নিশ্চয়ই জানেন, গত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশে যেভাবে সামরিক কেনাকাটা হয়েছে এবং সামরিক কেনাকাটাতে যে বাজেট বরাদ্দ ছিল, এটা কিন্তু কম ছিল না। এবং কিন্তু সমস্যা হলো, এই বাজেটের 80 ভাগই, শতকরা 80 ভাগই এটা দুর্নীতির মাধ্যমে, বিভিন্ন উপরের লেভেল থেকে শুরু করে সবাই এই দুর্নীতিতে যুক্ত ছিল। এটার বাহিনীর লোকজন জড়িত ছিল, রাজনৈতিক নেতৃত্ব জড়িত ছিল, সবাই জড়িত ছিল। এবং তারা দেখা যাচ্ছে যে এই যে বাজেট যেটা ছিল আধুনিকায়নের জন্য, সে আধুনিকায়নের 20% বাজেটও এই কাজে ব্যবহৃত হয়নি। এর 80%ই দুর্নীতির মাধ্যমে এটা অন্যত্র চলে গেছে। এর আগেও ধান খেতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, এরপরও এ ব্যাপারে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না বা হয়নি? দেখুন, ধান খেতে বিধ্বস্ত হওয়া এটা কোনো ব্যাপার না। আসলে বিমান বিধ্বস্ত হলে ধান খেতেই পড়ার কথা। কারণ হলো যে প্রশিক্ষণ এলাকাগুলো, এগুলো সবগুলা সাধারণত যেখানে জনবসতি নেই, খোলা মাঠ, ধান ক্ষেত বা বিল, এইসব জায়গাতে হয়ে থাকে। তো প্রশিক্ষণের সময় যদি অনেক দুর্ঘটনা ঘটে থাকে, এবং ওই ঘটনার সময় ধান খেতেই পড়বে। বাট এটা সত্য যে অনেকগুলা দুর্ঘটনা ঘটেছে এবং গত কয়েক বছরে।
তো এটার জন্য যে প্রশিক্ষণের অভাব বা আপনার যে ইকুইপমেন্টগুলো যে পুরানো, এটা নাও হতে পারে। মানে আসলে যে কোনো বিমান যখন পাইলট বা ইঞ্জিনিয়ার কখনোই ত্রুটিপূর্ণ রেখে এটাকে কখনোই আকাশে ছাড়ে না, মানে ওরা কখনোই রিলিজ করে না এটা। এবং মানে পাইলট নিজে তো ওখানে ইনভলভ থাকে, তো যে কোনো এয়ারক্রাফট সে স্টার্ট দেওয়ার আগে সে যেই প্রসিজার ফলো করে সেই প্রসিজারে ত্রুটিপূর্ণ হলে এটা মানে আকাশে উড়ার আগে এটা ডিটেক্ট হওয়ার কথা। তারপরেও মানে এরপরেও যে আকাশে অঘটন ঘটে না তা না, বাট সেটা অনেক অনেক কম। এবং আকাশে যে দুর্ঘটনাগুলো ঘটে এগুলা যান্ত্রিক ত্রুটির কারণে চেয়ে মানে হিউম্যান ফ্যাক্টর বা হিউম্যান এররের জন্য, ত্রুটির জন্য, মানুষের ভুলের জন্য এগুলো ঘটে থাকে বেশি। যান্ত্রিক ত্রুটির জন্য যে পরিমাণ মানে পার্সেন্টেজ যেরকম এটা অনেক কম থাকে, বাট হিউম্যান ফ্যাক্টরের জন্য অ্যাকচুয়ালি মানে এই ধরনের দুর্ঘটনা বেশি ঘটে থাকে।